2026 সাল বিশ্বকাপ আমেরিকা, কিন্তু মাঠের বাহিরে আরেকটি যুদ্ধ স্পেন। ফিফার কাছে দাবি পাঠালো ইসরায়েলকে বিশ্বকাপ থেকে বাদ দাও, কারণ গাজায় যুদ্ধ, হাজার হাজার মানুষের মৃত্যু, মানবাধিকার লঙ্ঘন, এবং স্পেনের সরকার বলল এই পরিস্থিতিতে ইসরায়েলকে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উৎসবে স্বাগত জানানো যায় না। ফিফা চাপে পড়ল। কিছু দেশ স্পেনের পাশে দাঁড়ালো, কিছু দেশ বিরুদ্ধে, এবং বিশ্বকাপ হঠাৎ শুধু ফুটবলের প্রতিযোগিতায় নেই, এটা একটি ভূরাজনৈতিক ভূমিকম্পে পরিণত হলো। আজকের বিং ইনসাইডে আমরা বলবো সেই গল্প যেখানে ফুটবল, যুদ্ধ, কূটনীতি এবং মানবতা একই মঞ্চে এসে দাঁড়িয়েছে। গাজার প্রেক্ষাপট যে যুদ্ধ সব বদলে দিয়েছে। 2023 সালের অক্টোবর, হামাসের আক্রমণ ইসরায়েলে, 1200 মানুষ নিহত, 225 জন জিম্মি, এবং তারপর ইসরায়েলের প্রতিক্রিয়া গাজায় সামরিক অভিযান। মাসের পর মাস যুদ্ধ চলল। গাজায় হাসপাতাল ধ্বংস, স্কুল ধ্বংস, লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত, হাজার হাজার শিশু নিহত। জাতিসংঘ বলল মানবাধিকার বিপর্যয়, আন্তর্জাতিক বিচার আদালত তদন্ত শুরু করলো। এই পরিস্থিতিতে বিশ্বকাপ এলো। স্পেনের দাবি, কেন মাদ্রিদ এই অবস্থান নিল? স্পেন ইউরোপের মধ্যে সবচেয়ে সোচ্চার ইসরায়েলের বিরুদ্ধে কেন? স্পেনের সরকার বামপন্থী সংখ্যালঘু সরকার, যাদের সমর্থন দরকার, তাদের মধ্যে ফিলিস্তিনিপন্থী মনোভাব প্রবল। দ্বিতীয়ত, স্পেনের মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠী উল্লেখযোগ্য। তৃতীয়ত, স্পেন ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্র হিসেবে। এই সব মিলিয়ে স্পেনের সরকার ফিফাকে চিঠি লিখল, ইসরায়েলকে নিষিদ্ধ করো, রাশিয়াকে যেভাবে করেছিলে। রাশিয়ার উদাহরণ, ফিফার নিষেধাজ্ঞার ইতিহাস। স্পেনের যুক্তি, কেন্দ্রে একটি উদাহরণ রাশিয়া। 2022 সালে ইউক্রেন আক্রমণের পরে ফিফা রাশিয়াকে নিষিদ্ধ করেছিল সব আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে। স্পেন বলল, রাশিয়া যুদ্ধ করলে নিষিদ্ধ, ইসরায়েল গাজায় হাজার হাজার বেসামরিক মারলে নিষিদ্ধ নয়। কেন এই দ্বিমান? এই যুক্তি অনেক মানুষের কাছে শক্তিশালী মনে হলো, কিন্তু বিরোধীরা বলল রাশিয়া এবং ইসরায়েলের পরিস্থিতি এক নয়। হামাসের আক্রমণ ছিল ইসরায়েলের আত্মরক্ষার লড়ছে। হামাসের আক্রমণ ছিল ইসরায়েল আত্মরক্ষায় লড়ছে। এই তর্ক সহজ নয়। ফিফার ঐতিহাসিক অবস্থান, রাজনীতি এড়ানোর ভনিতা। ফিফা সবসময় বলে আমরা রাজনীতি থেকে আলাদা, কিন্তু ফিফার ইতিহাস বলে অন্য কথা। 1964 দক্ষিণ আফ্রিকা বর্ণবাদ নীতির জন্য নিষিদ্ধ, 30 বছর পরে ফিরল। 1964 দক্ষিণ আফ্রিকা বর্ণবাদ নীতির জন্য নিষিদ্ধ, 30 বছর পরে ফিরল। 1976 রোডসিয়া বর্ণবাদের কারণে নিষিদ্ধ। 2022 রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে নিষিদ্ধ। এবার ইসরায়েল। ফিফা এই প্রশ্নের সামনে দাঁড়িয়ে অস্বস্তিতে, কারণ সিদ্ধান্ত যেটাই নিক, অর্ধেক পৃথিবী বিরোধিতা করবে। ইউরোপ বিভক্ত, কে স্পেনের পাশে, কে বিরুদ্ধে। স্পেনের দাবির পরে ইউরোপ দুই ভাগে ভাগ হলো। স্পেনের পাশে আয়ারল্যান্ড, নরওয়ে, বেলজিয়াম এবং কিছু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। স্পেনের বিরুদ্ধে জার্মানি, ফ্রান্স, ইতালি, আমেরিকা, ইসরায়েল, সবচেয়ে কাছের মিত্র যুক্তরাজ্য। এই বিভাজন শুধু ফুটবলের নয়, এটা মধ্যপ্রাচ্য নীতিতে পশ্চিমা বিশ্বের গভীর বিভাজনের প্রতিফলন। ইসরায়েলের ফুটবলাররা রাজনীতির শিকার, সাধারণ মানুষ। এই পুরো বিতর্কে একটি দিক প্রায়ই বাদ পড়ে, ইসরায়েলের ফুটবলাররা কারা? ইসরায়েলের জাতীয় দলে ইহুদি, আরব, জিউস, বিভিন্ন পরিচয়ের মানুষ আছেন। এই খেলোয়াড়রা কি গাজায় যুদ্ধের জন্য দায়ী? তারা কি নেতানিয়াহুর সরকারের প্রতিনিধি, নাকি তারা শুধু ফুটবলার, মানুষ যারা স্বপ্ন দেখেন বিশ্বকাপ খেলার? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, কারণ দেশের সরকারের নীতির জন্য সাধারণ মানুষ বা খেলোয়াড়দের শাস্তি দেওয়া কতটা ন্যায্য। ফিলিস্তিনি ফুটবলার যাদের বিশ্বকাপ নেই, কিন্তু আরেকটা দিক আছে, ফিলিস্তিনি ফুটবলাররা তারা কোথায়? গাজায় ফুটবল মাঠ ধ্বংস, ওয়েস্ট ব্যাংকে চলাচলে বাধা। ফিলিস্তিনি ফুটবলাররা প্রতিযোগিতায় যেতে পারবেন না সহজে, ইসরায়েল নিয়ন্ত্রণের কারণে। 2014 সাল ফিফা ইসরায়েলকে সতর্ক করেছিল ফিলিস্তিনি খেলোয়াড়দের চলাচলে বাধা দেওয়ার জন্য, কিন্তু পরিস্থিতি বদলায়নি। এই বাস্তবতা স্পেনের দাবিকে আরো জটিল করে তোলে।
স্পেনের দাবিতে সবচেয়ে জোরালো সমর্থন এলো আরব দেশগুলো থেকে। মরক্কো, তিউনিসিয়া, সৌদি আরব, জর্ডান এরা বলল ইসরায়েলকে নিষিদ্ধ করো। কিন্তু এই দাবির পেছনে কতটা মানবাধিকার উদ্বেগ আর কতটা দীর্ঘদিনের ভুল রাজনীতি, কিন্তু এই দাবির পেছনে কতটা মানবাধিকারের উদ্বেগ আর কতটা দীর্ঘদিনের ভূ রাজনৈতিক শত্রুতা, এই প্রশ্নটা সহজ উত্তরের নয়, উভয়ই মিশে আছে। ফিফার সিদ্ধান্ত কি করলো সর্বোচ্চ সংস্থা? শেষ পর্যন্ত ফিফা কি সিদ্ধান্ত নিল? ফিফা ইসরায়েলকে নিষিদ্ধ করেনি, কারণ ফিফার নিয়মে একটি দেশকে নিষিদ্ধ করতে হলে সেই দেশের সরকার ফুটবলে হস্তক্ষেপ করার প্রমাণ লাগে। রাশিয়ার ক্ষেত্রে ফিফার যুক্তি দিয়েছিল যুদ্ধের কারণে নিরাপদ প্রতিযোগিতা সম্ভব নয়। ইসরায়েলের ক্ষেত্রে সেই যুক্তি প্রযোজ্য নয় বলে ফিফা মনে করল। ফিফার এই সিদ্ধান্ত স্পেন এবং সমর্থকরা প্রত্যাখ্যান করল, বলল ফিফা পক্ষপাতিত্ব করছে। মানবাধিকার এবং ক্রীড়া অমীমাংসিত প্রশ্ন। এই পুরো বিতর্ক একটি মৌলিক প্রশ্ন তুলে ধরে, ক্রীড়া কি মানবাধিকার লং এই পুরো বিতর্ক একটি মৌলিক প্রশ্ন তুলে ধরে, ক্রীড়া কি মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতা হাতিয়ার হতে পারে? একদল বলছে হ্যাঁ, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনে ক্রীড়া নিষেধাজ্ঞার কাজ করেছিল। আর একদল বলছে না, ক্রীড়া সংলাপের সেতু, বিচ্ছিন্নতা সমাধান দেয় না। এবং তৃতীয় একটি দল বলছে নির্বাচিত ন্যায় বিচার কোনো ন্যায় বিচার নয়, রাশিয়া নিষিদ্ধ ইসরায়েল নয়। তৃতীয় একটি দল বলছেন নির্বাচিত ন্যায় বিচার কোনো ন্যায় বিচার নয়, রাশিয়া নিষিদ্ধ ইসরায়েল নয়। এই দ্বিমান ফিফার বিশ্বাসযোগ্যতা নষ্ট করে। শেষ পর্যন্ত ইসরায়েল বিশ্বকাপে খেলল, ফিফা নিষেধাজ্ঞা দেয়নি। কিন্তু যখন ইসরায়েল মাঠে নামলো, গ্যালারিতে ফিলিস্তিনি পতাকা ছিল, প্রতিবাদ ছিল। কিছু দলের খেলোয়াড়রা প্রতিবাদী পোশাক পরলেন, কেউ কেউ হাঁটু গাড়লেন ইসরায়েলের বিরুদ্ধে ম্যাচের আগে। ফিফা এই প্রতিবাদ দমন করতে পারেনি, কারণ হাঁটু গাড়া এখনও ফিফার নিজের নিয়মে অনুমোদিত। জর্জ ফ্লয়েডের মৃত্যুর পরে ফিফা বলেছিল বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ অনুমোদিত। বিং ইনসাইড এই পুরো বিতর্কে একটি দিক মনে করিয়ে দিতে চায়। গাজায় একসময় শিশুরা ফুটবল খেলতো, রাস্তায় ধ্বংসস্তূপের মাঝে। যুদ্ধের আগে এই শিশুরা বিশ্বকাপ স্বপ্ন দেখত, মেসির মতো খেলার স্বপ্ন। কিন্তু আজ সেই শিশুরা কোথায়? বিশ্বকাপ আলোর উৎসব, পৃথিবীর সব মানুষ একসাথে হাসে, কাঁদে, উদযাপন করে। কিন্তু সেই আলোর পেছনে একটি অন্ধকার আছে। গাজার মানুষেরা অন্ধকার। স্পেনের দাবি ঠিক ছিল কিনা এই প্রশ্নের সহজ উত্তর নেই। ফিফার সিদ্ধান্ত সম্পূর্ণ ন্যায্য ছিল কিনা এই প্রশ্নেরও সহজ উত্তর নেই। কিন্তু একটি প্রশ্নের উত্তর আছে, মানুষের মৃত্যু, বিশেষত শিশুর মৃত্যু কখনো রাজনীতির খেলার পাশাপাশি ভুলে যাওয়া উচিত নয়। বিশ্বকাপ যতই বড় হোক, গাজার একটি শিশুর জীবন তার চেয়ে বড় সব সময়। বিং ইনসাইড কোনো পক্ষ নেয়নি, কারণ এই বিষয়ে পক্ষ নেওয়া সহজ নয়। কিন্তু মানবতার পক্ষে সবসময় আছি, এবং সেই মানবতার আলোয় ফুটবল যখন রাজনীতিবিদের হাতিয়ার হয়, তখন প্রশ্ন করা আমাদের দায়িত্ব। বিং ইনসাইড সত্যের সন্ধানে।